ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। গত বছরের 8 অগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 7 মাস শেষ হতে চললেও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি দেশে। এখনো প্রকাশ্যে হত্যা, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের এক পরিসংখ্যান বলছে গত 7 মাসে দেশে 2000-এর বেশি খুন হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম 2 মাসেই 594 জনকে হত্যা ও 324টি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দেশ জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে আজ সোমবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের 127 কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা যুদ্ধাবস্থায় আছে। এজন্য পুলিশকে তিনি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, টিম হয়ে কাজ করতে হবে। তিনি বলেন অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবের শিকার হয়েছে, কিন্তু এখন পুলিশ আশ্রয়দাতা হলে অতীতের কথা মানুষ ভুলে যাবে। তবে পুলিশও তাদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। আশ্রয়দাতা হতে পুলিশের করণীয় কি, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম এবং আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। 7 মাস আসলে শেষ হতে গেছে। 8 মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের সাথে। আমাদের যে পথ চলা, সেখানে কিন্তু আমরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষভাবে উদ্বিগ্ন থাকতে দেখেছি এবং পুরো দেশকেই আসলে সেই উদ্বিগ্নতার মধ্য দিয়ে আমরা যেতে দেখেছি। সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। সেটি আসলে অনেকাংশেই আমাদের চোখ এড়িয়ে গেছে কিনা, তাদের সেই ভূমিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে আজকে আসলে বিশেষভাবে বৈঠক করেছেন। আপনার কি মনে হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে আসলে এই পরিস্থিতির খানিকটা উন্নতি আমরা ঘটতে দেখবো কিনা, সেই মনোবল আসলে ফিরে আসবে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা সহালোচক হিসেবে আছেন তাদেরকে শুভেচ্ছা, একই সঙ্গে যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, আপনি যে স্ট্যাটিস্টিক্স বলছিলেন, সেখানে একটা বিষয় একটু উল্লেখ করা প্রয়োজন। হত্যার বিশেষ করে যে ঘটনাগুলি, সেখানে জুলাই আগস্টে যেই হত্যাযজ্ঞ বাংলাদেশে হয়েছে, সেই সময় কিন্তু বহু মানুষ এই ঘটনাগুলি মামলা করতে পারেনি। পরবর্তীতে এই সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন থানায় মামলাগুলি হয়েছে। সুতরাং অতীতের সেই পরিসংখ্যানগুলি এখানে যুক্ত হয়েছে, এটা জাস্ট একটু জানিয়ে রাখার জন্য বলা। এর বাইরে নানান যে পরিস্থিতি, মানুষের মধ্যে এক ধরনের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, এটা সত্য। মানুষ নানান ঘটনায় আতঙ্কিত হয়েছে। কখনো কখনো আমরা পরিকল্পিতভাবে ভয় ছড়িয়ে দেওয়ার বিষয়ে আমরা খেয়াল করেছি। তো সার্বিক যে পরিস্থিতি, এখন একটা বিষয় তো আছেই, যে সেটা হচ্ছে যে এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সেই সময় আপনি যদি খেয়াল করেন, আপনি ইতিহাস থেকে যদি দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময়, অর্থাৎ 1971 সালেও এদেশে কোনো থানা বন্ধ হয়ে যায়নি। থানায় মানুষ গিয়েছে তাদের অভিযোগ নিয়ে, থানা সচল ছিল। এটা আমরা ইতিহাস পড়ে জানি আর কি। কিন্তু আমরা যেটা প্রত্যক্ষ করলাম 2024 সালে এসে, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে সর্বশেষ যারা দীর্ঘমেয়াদে 16 বছর ক্ষমতায় ছিল, তারা পুলিশ সহ এখানকার অন্যান্য প্রশাসনের ব্যক্তিদেরকে এমনভাবে রাজনৈতিক ব্যবহারে উদ্বুদ্ধ করেছে, রাজনৈতিক দলীয় গুন্ডার মতো ব্যবহার করেছে, তাতে এই বাহিনীকে টোটাল আসলে একদমই ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। এই বাহিনীটিকে আমরা সর্বশেষ জুলাই অভ্যুত্থানের সময় দেখলাম যে কীভাবে নিরস্ত্র মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়। সুতরাং এমন এক পরিস্থিতি পুলিশকে করেছে, পুলিশ নিজেই আর নিজের উপর আস্থা রাখতে পারছে না যে আমি যদি মানুষের সামনে গিয়ে দাঁড়াই, মানুষ আমাকে গ্রহণ করবে। সুতরাং এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন আপনার মনে থাকবে নিশ্চয়ই যে দেশে থানাগুলিতে কোনো পুলিশ ছিল না। সরকারের প্রায় 3 সপ্তাহ সময় লেগেছে থানাগুলিতে পুলিশকে ফেরত আনতে। এটা একটা বাস্তবতা যেমন ছিল, তেমনি একটি এত বড় অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ধরনের পরিস্থিতি হতে পারে দেশে, নানান ক্ষেত্রেই সেটা আমরা দেখেছি। সেটা আরও দ্রুত এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারলে খুবই ভালো হতো, কিন্তু এটা নানান কারণেই, বিশেষ করে মানুষের আস্থা পুলিশের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সেভাবে গড়ে না ওঠা একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার প্রেক্ষিতে আপনি যেটা বলছিলেন যে আজকে প্রধান উপদেষ্টা পুলিশের বিভিন্ন পর্যায়ে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা যারা পুলিশের সঙ্গে ডিল করে, তাদের সঙ্গে নানান পর্যায়ে আসলে সরকারের শুরু থেকেই নানান আলাপ আলোচনা হচ্ছিল। পরবর্তীতে প্রধান উপদেষ্টা মনে করেছেন যে যেই পুলিশ কর্মকর্তারা একদম মাঠ পর্যায়ে কাজ করে, যারা মাঠ পর্যায়ে পুলিশ পরিচালনার সঙ্গে জড়িত, মানে বিশেষ করে জেলা পুলিশের যে প্রধান এসপি, তো ওনাদের সঙ্গে একটু বসা যেতে পারে।
তো তারই পরিকল্পনা অনুযায়ী আজকে উনি 127 জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বসেছেন। সেখানে নানান বিষয়ে আলোচনা হয়েছে। আসলে পুলিশের নিজেদের কিছু সংকট আছে, সেই সংকটগুলি তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন। আবার তারা নিজেরা কীভাবে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জনে কাজ করছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, তারাও কথা বলেছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা পুলিশদের উদ্দেশ্যে কথা বলেছেন। তিনি একটা জিনিস পরিষ্কার করেছেন যে আসলে যেই বাংলাদেশ গড়ার বিষয়ে জুলাই অভ্যুত্থানের পরে বলা হচ্ছে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার কাজটা যদি পুলিশকে যদি সক্রিয় করা না যায়, ওই কাজে পুলিশ যদি টিম হিসেবে যদি ফাংশন না করে, তাহলে এই নতুন বাংলাদেশ গড়া আসলে সম্ভব হবে না। এই কথাটা বলার পাশাপাশি উনি পুলিশকে উদ্বুদ্ধ করেছেন যে আপনারা অনেকেই হয়তো, পুলিশের সদস্যরা অনেকেই হয়তো আপনারা ব্যক্তিগতভাবে আপনারা খারাপ মানুষ নন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে খারাপ মানুষ দ্বারা আপনারা পরিচালিত হয়েছেন। সুতরাং আপনাদের সামনেও একটা সুযোগ আছে নিজেদের প্রমাণ করার। আপনারা এবার নিজেদেরকে ভালো কাজে প্রমাণ করে দেখান, যেন মানুষ আপনাদের খারাপ কাজগুলি ভুলে যায়। সেই প্রমাণের সময়টা আসলে এই 7 মাস ধরেই আমরা দেখছি কিনা বা পুলিশকে আসলে দিচ্ছি কিনা সেটি নিয়েও তো একটি প্রশ্ন আছে। শাহিন আনাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন, দুটো শব্দে তিনি খুব গুরুত্ব দিয়েছেন, আইন এবং শৃঙ্খলা, এবং পুলিশের হাতেই আসলে এটাকে এক্সিকিউট করতে হবে। কথাও তিনি বলেছেন এই পরিবেশ যদি সৃষ্টি করা না যায়, সরকার গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না। সত্যিই তো তাই, পুলিশের কাছে গিয়েই তো আসলে আমরা একটু নির্ভর হবার, আস্থা অর্জন করার চেষ্টা করি। কি মনে করছেন আসলে এখন আমরা যে ধরনের পরিস্থিতি দেখছি, পুলিশের এখন যে মনোবল আছে, তাতে করে আসলে সেই নির্ভরের জায়গাটিতে আবার আমরা যেতে পারবো কিনা? অনেক ধন্যবাদ। উনি যে কথাগুলো বলেছেন আসলে আমি ওটা ওনার সঙ্গে অনেকটা একমত, যে একটা আস্থার বিষয়টা আছে, এটা একদমই পুরোপুরি চলে গেছিল। যেভাবে নির্মমভাবে মানুষের হত্যা হয়েছে, এবং মানুষ, জনগণ চোখের সামনে তো পুলিশকে দেখেছে, দেখে নাই তাদেরকে কে হুকুম দিয়েছে, তাই না? সো তাদের প্রতি একটা ক্ষোভ হওয়াটা আমি মনে করি খুবই স্বাভাবিক। আবার ওদের পক্ষে ওরা বলে আমরা অর্ডার ক্যারি আউট করেছি, তাই না? সো সবাই যে খারাপ তা না, কিন্তু যেটা উনি বলেছেন ঠিক বলেছেন। আপনার প্রশ্ন যে পুলিশকে দেখেন, পুলিশকে একটা তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে হবে। আমি মনে করি যে পুলিশ আরও অনেক নারী বান্ধব, শিশু বান্ধব হতে হবে। অনেক সময় আমরা দেখি যে যখন থানায় একটা কেস ফাইল হয়, তখন সে এমনভাবে যে যারা কেস ফাইল করতে যায় তারা মনে হয় যে তারাই কোনো দোষ করে ফেলেছে। অনেক সময় কেস নেওয়া হয় না, অনেক সময় কেস করলেও এফআইআর এমন করে করা হয় যে ওটা নিয়ে আর কেস করা যায় না। সো পুলিশের এখানে একটা বিশাল দায়িত্ব রয়েছে যে তারা একদম আইন মেনে, নিজের অভিমত না, আইন মেনে, কিন্তু একটা সহানুভূতিশীল একটা মনোভাব নিয়ে, যে একটি নারী যখন এসে বলে বা একটি মা যখন এসে বলে যে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং আমি কেস ফাইল করতে চাই, এটাকে ওই মায়ের জন্য, বাবার জন্য একটা কঠিন কাজ। কিন্তু আপনি বুঝতেই পারেন যে সামাজিক এখনও এমন ব্যবস্থা যে এই ধর্ষণকে আমরা কিভাবে দেখি, তাই না? যে মেয়ে ধর্ষণের শিকার হয় তারই দোষ হয়ে যায়, সে কি কাপড় পরেছিল, কোথায় গেছিল, কার সঙ্গে কথা বলেছিল, এই ব্যাপারগুলো মনে হয় বেশি প্রাধান্য পায়। পুলিশের দায়িত্ব হলো যে অন্য কিছু না চিন্তা করে কেসের মেরিট কি, সে কেসটা ফাইল করতে তাকে দেওয়া উচিত, এবং যথাযথ তাকে সাহায্য করবে, একটা এমনভাবে সাহায্য করবে সে যেন নির্ভয়ে, স্বাচ্ছন্দ্যে সে কেস ফাইল করতে পারে। এটা তো হলো কেস ফাইল করা। তারপরে দেখেন, আমাদের তো আইনের মধ্যেই আছে 30 দিনের মধ্যে আইও, ইনভেস্টিগেশন অফিসারকে রিপোর্ট দিতে হবে। এটা তো কোনো দিন মানা হয় না, তাই না? এটা তো বছর চলে যায়, কোনো রিপোর্ট নাই। আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে একদম 90 দিনের মধ্যে শেষ করতে হবে, তারপরে বিচার আরম্ভ করতে হবে। সো আমরাও দেখব যে উনি যে এই কথা বলছেন, এটা আসলে সত্যি সত্যি এটার প্রয়োগ হবে নাকি। কারণ এরকম ভালো কথা আমরা আগে অনেক শুনেছি। কি হয়, এমন একটা ঘটনা যেমন মাগুরার সে নিষ্পাপ শিশুর উপরে যে পাশবিক অত্যাচার হলো এবং সে মারা গেল, এখন সবাই
খুবই মানে ন্যাচারালি উত্তেজিত হয়ে গেছে। অবভিয়াসলি উত্তেজিত হওয়ার কথা। আমাদের মনে রাখতে হবে যে এই একটা ঘটনা, এর পিছনে আরও শয় ঘটনা আছে। আজকে এই 6 মার্চ থেকে আজকে 15, 16, 17 মার্চ পর্যন্ত প্রায় 28টা শিশু ধর্ষণের শিকার হয়েছে। 28টা। তো ভাবা যায় কেন হচ্ছে এটা। আমাদেরকে আসলে গভীরভাবে চিন্তা করতে হবে। অনেক মনে হয় নারী, শিশু ঘরেও তার নিরাপত্তা নাই, বাইরেও নিরাপত্তা নাই, এবং শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা নাই। সো আপনার যে প্রশ্ন জিজ্ঞেস করছেন, অবশ্যই আমরা এখানে পুলিশের একটা বিরাট একটা ভূমিকা দেখতে পাচ্ছি। আবার যে পুলিশ নিয়ে আসলে আমরা এত কথা বলছি, তাদের মনোবল ভেঙে যাওয়ার কথা বলছি, তারা আসলে কেন কাজ করছেন না। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন 16 বছরের কালিমা সারা গায়ে মাখা আছে, রাতারাতি পাল্টানোর সুযোগ নেই। ধরে নিলাম রাতারাতি পাল্টানোর সুযোগ নেই, কিন্তু পুলিশের তো আসলে রাষ্ট্রের হয়ে কাজ করবার কথা ছিল, রাষ্ট্রের কর্মচারী হয়ে কাজ করবার কথা ছিল, কোনো দলীয় কর্মচারী হয়ে কাজ করবার কথা ছিল না। পুলিশ কেন তাহলে দলীয় হয়ে কাজ করলো? আবু আলম মোহাম্মদ শহীদ খান। এটা খুবই একটা মৌলিক প্রশ্ন, এবং এই মৌলিক প্রশ্নের জবাব খুঁজতে হলে আমাদেরকে অনেক গভীরভাবে আলোচনা করতে হবে। আমরা তো টক শোতেই আলোচনা করে শেষ করতে পারবো না। তো ধরেন আপনার প্রশ্নের একটা মানে উত্তর দিতে পারি এরকম, যে আমরা কি এই বাংলাদেশে স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ, স্বাধীন জুডিশিয়ারি, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পেরেছি কিনা? পারিনি। অধরা স্বপ্ন। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন লালন করেছিল এদেশের মানুষ, সেটা তো অধরা রয়ে গেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরেও যে স্বপ্ন লালন করেছিল অধরা রয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থান স্বপ্নগুলো কিন্তু একই রকম, যেটা বলছেন আপনি, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, মানবাধিকার, এসবই তো আমাদের স্বপ্ন। সাম্যতা বা বৈষম্য দূর করা, নারীর কথা বললেন, শিশুদের কথা বললেন, যে নির্যাতন হবে না, নিপীড়ন হবে না, একটা শোষণমুক্ত সমাজ হবে, নিপীড়ন মুক্ত সমাজ হবে, বঞ্চনামুক্ত সমাজ হবে। এই যে স্বপ্নগুলো করার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো দরকার, ওইটাই তো আমরা গড়ে তুলতে পারিনি। সুতরাং আপনি পুলিশ কেন দলীয় হবে, অমুক সিভিল সার্ভিস কেন দলের কথা শুনবে? আপনি যারা চাকরি করতে আসে, পুলিশের চাকরি করতে সাধারণত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আসে। সব তো জমিদার সাহেবদের ছেলেরা আসে, জমিদার নাইও, রাজার ছেলেরা আসে না, বা একেবারে কোটিপতি বিজনেসম্যানের ছেলেরা যায় না, যার কাছে চাকরিটা কোনো মূল্যহীন একটা বিষয়। তাকে তো চাকরি করতে হবে, এবং চাকরির মধ্যে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, পদায়ন, সবখানে আপনি একটা দুর্নীতির জাল নেটওয়ার্ক বিস্তার করে রেখেছেন। তো এই কারণে তাকে যখন আপনি ইলিগাল অর্ডার দেন, ইলিগাল না লিগাল, সেটা তো কমান্ডে যখন থাকে, তখন আপনি তাকে যে কমান্ড দেন সে কমান্ড মানতে বাধ্য হয়। তো এখন 8 মাস পরে আমরা একটু বোঝার চেষ্টা করছি। ট্রু, উনি যেটা বলেছেন যে 71 সালেও তো পুলিশ স্টেশনগুলো আক্রমণ হয়নি। 71 সালে পুলিশ স্টেশনগুলো কি খুব সভ্য ছিল নাকি? পুলিশ স্টেশনে কোনো অত্যাচার হয়নি। পুলিশ স্টেশন রাজাকারের হেডকোয়ার্টার ছিল না। পুলিশ স্টেশনে ধরে এনে মানুষকে নির্যাতন করা হয়নি। বাট 71-এর একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যেখানে লক্ষ্য মুক্তিযোদ্ধার হাতে, যে আমাদের যে সেক্টর কমান্ডার ছিলেন, ফ্রিডম ফাইটাররা রেগুলার যারা চাকরি করতেন ওই অর্থে, তারা যখন ঢুকলেন বাংলাদেশে, তখন তো তারা যে পুলিশ স্টেশন আক্রমণ করেনি, পুলিশ স্টেশন দখল করেনি, তাদেরকেও একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গিয়েছে। বাট 5ই আগস্টের পরে আমরা একটা লেজিসফেয়ার দেখলাম, এবং তখন কারা কারা জানি আলোচনা শুরু করলেন যে একটা অ্যানোমি সিচুয়েশন, ডুরখাইম, সমাজবিজ্ঞানের একজন আছেন টুরখাইম, অ্যানোমি সিচুয়েশন, এরকম এই অভ্যুত্থান হলে পৃথিবীর দেশে দেশে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তা ওরাও বললেন না যে এই অবনতি কীভাবে আমরা ঠিক করতে পারবো, অবনতি ঘটে বলে আমরা ছেড়ে দিলাম। আমরা মবক্রেসি তৈরি হতে দেখলাম, এবং মবক্রেসি তৈরি করার ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিল না। আমরা একটা মবের মূল্যক বানায় ফেললাম, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মব, বিভিন্ন নামে, এই তৈরি জনতা, অমুক তমুক, সেই আপনার একজন মহিলার পোশাক নিয়ে একটা মব তৈরি করা, এই তৈরি করা দেখতে থাকলাম, কিন্তু আমরা কোনো অ্যাকশনে গেলাম না। এখন আমরা অ্যাকশনে যাচ্ছি। ডক্টর ইউনূস আজকে যা বলেছেন একদম কারেক্টলি বলেছেন, যে এটা তার আগে সেনাবাহিনী প্রধান বলেছেন, কয়েকদিন আগে উনি বলেছেন না, যে তার পুলিশ ফোর্স হলো 2 লক্ষ, আর তার সেনাবাহিনী আছে মাঠে 30,000 দিয়ে 2 লক্ষকে তো নিগেট করা যাবে না। তো ওই পুলিশ ফোর্সকে কাজে লাগাতে হবে। আমরা 8 মাস পরে, একটু দেরি হয়েছে হয়তো, সমালোচনা করতে হবে, কারণ 8 মাস পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আজকে যা বললেন, যে আমরা বুঝতে পারলাম যে এই পুলিশ ফোর্সকে
কাজে লাগাতে হবে, যেটা গত 6 মাস ধরে আমরা বারবার বলে আসছি, অনেক আলোচনা বলছি যে পুলিশ ফোর্সের উপরে যে আক্রমণ হয়েছে 200 বছরে এরকম কোনো আক্রমণ হয়নি। আপনি অধিকাংশ থানা লুট করা হয়েছে, অধিকাংশ থানায় আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, তাদের প্রতি মানুষের ঘৃণা ছিল, সব মানুষরা বিক্ষুব্ধ মানুষরাই কাজ করেছে। কতজন বিক্ষুব্ধ মানুষ, কতজন আন্দোলনকারী পুলিশের অস্ত্র লুট করেছে। এখন অস্ত্র যখন উদ্ধার করা হয় তখন দেখেন না সব ক্রিমিনালদের কাছে গিয়েছে। তার মানে আন্দোলনের মধ্যে কিছু ক্রিমিনাল মানুষ এই সুযোগটা নিয়েছে, এবং তারপরে আপনি তাদের যে মনোবল বাড়ানো, তাদেরকে নেতৃত্ব দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে বলা যে তোমরা কাজ করো, ভালো কাজ করলে তোমরা পুরস্কৃত হবা, এবং তোমরা আগে যা করছো এই কাজের জন্য যাদের উপরে অভিযোগ আছে, যাদের ব্যাপারে জনগণ অভিযোগ করবে, তাদের ব্যাপারে আপনি ব্যবস্থা নেবেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো সুতরাং এই কাজটা আরও আগে করা যেত, এখন করা হয়েছে। আমার মনে হয় যে পুলিশের মনোবল ফেরানোর জন্য, যেহেতু প্রধান উপদেষ্টা, আমাদের রাষ্ট্র তো যে কোনো গণতন্ত্রের একটা যৌথ নেতৃত্ব থাকে, বাট আমাদের রাষ্ট্রটা কিন্তু এমনই হয়েছে যে আমাদের 54 বছরে একক নেতৃত্বের উপর মানুষের বিশ্বাস, যে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা, তার উপরে মানুষের বিশ্বাস বেশি। সুতরাং আজকে যে উনি মিটিং করেছেন, আমার মনে হয় এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে, এবং এই ইম্প্যাক্টের মধ্য দিয়ে আমরা হয়তো কিছু তাদেরকে কাজে দেখব এবং তারা ভালোভাবে কাজ করবেন এবং পুলিশকে কাজে লাগানো যাবে। কথা আপনি বলছিলেন, সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার কথা বলেছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা যদি না থাকে, যত বড় চিন্তাই হোক, যত টাকাই থাকুক, কোনো কিছুই কোনো কাজে আসবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস খোদ এই কথা বলেছেন। কিন্তু তাহলে আসলে আমরা এই বাহিনীটিকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না কেন? সরকার কি তাহলে ঠিক সময় মতো যথেষ্ট কঠোর হয়নি, নাকি আসলে সরকার কঠোর হওয়ার চেষ্টা করছিল, আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে সহায়তা করেনি? এই জায়গাতে আমি আসবো, একটি বিরতির সময় হচ্ছে। জি25 প্রাথমিক রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিক রাজকাহনে। ফয়েজ আহমদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই আইন শৃঙ্খলা বাহিনীকে দীর্ঘ 7 মাস ধরে কেন নিয়ন্ত্রণে আনা গেল না? তার মানে কি আসলে সরকারের চাইতেও তাদের শক্তি বেশি, নাকি আসলে সরকার যথেষ্ট কঠোর হতে পারেননি তাদের সাথে? জি, আপনাকে ধন্যবাদ। এখানে একটা বিষয় একটু ব্যাকগ্রাউন্ডে বলা দরকার, যে আমাদের এখানে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি হয়েছিল গত 15 বছর বা 16 বছরের যদি বলি, বা তারও আগে থেকেও যদি বলি। আমাদের যারা যখন সরকারে থাকে তখন সব কিছু যেন প্রধানমন্ত্রীর দায়, সব কিছু যেন চাওয়া পাওয়া প্রধানমন্ত্রীর কাছে। বুড়ুঙ্গামারিতে একজন কৃষক যদি ন্যায্য মূল্যে সার না পান, তিনি সেটার বিচারের দাবি করতেন প্রধানমন্ত্রীর কাছে। মানুষ, যে কোনো প্রান্তের মানুষ, তার ন্যূনতম ডিমান্ড নিয়েও বলতেন প্রধানমন্ত্রীর কাছে আমি প্রতিকার চাই। তার মানে কি, আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা গত 15 বছরে সব কিছু এরকম করা হয়েছিল। ধরুন কথার কথা, মানে একটা ছুটি ছাটার বিষয়, সেটা নিয়ে মন্ত্রণালয় এটা ঠিক করতে পারে, সেটা না করে পরবর্তীতে ঘোষণা দেয় প্রধানমন্ত্রী এটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এটা আমরা দেখেছি। একজন মানুষকে মানে সামনে নিয়ে আসতে আসতে তার বন্দনা করতে করতে এমন জায়গায় গেছি, আমাদেরও মাইন্ডসেট তৈরি হয়েছে যে সব কিছু বুঝি ওই কেন্দ্রের মানুষটাই করবে। একটা সরকার তো আসলে তা না। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করলো আগস্ট মাসের 8 তারিখ, আগস্ট মাসের 27 তারিখে সরকার একটা কমিশন গঠন করলো গুম সংক্রান্ত অভিযোগগুলি হ্যান্ডেল করার জন্য। তারপরে যখন এই কমিশন তাদের প্রতিবেদন সাবমিট করলো, সেই প্রতিবেদনের আলোকে প্রধান উপদেষ্টা চিন্তা করলেন যে এর ভয়াবহতা যা প্রতিবেদনে উঠে এসেছে, উনি নিজে ইচ্ছা পোষণ করলেন আমি একটু ভিজিট করতে চাই, ভিকটিমদেরকে নিয়ে যেতে চাই, সাংবাদিকদেরকে নিয়ে যেতে চাই। তারপরেও কিন্তু প্রশ্ন উঠলো 6 মাস পরে কেন উনি গেলেন? আসলে আপনি 6 মাস আগের ওটা ভুলে গেছেন, কিন্তু 27 তারিখ সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সরকার তো কমপ্লিটলি একটা সরকার, শুধু প্রধান উপদেষ্টা ফাংশন করলে, উনি কথা বললেই সেটাকে আমরা সরকার মনে করব নড়াছড়া করেছে, বাদবাকিদের নড়াছড়া না, তা না। তাহলে কি আসলে প্রধান উপদেষ্টার উপরেই সবার আস্থা একটু বেশি, অন্যদের উপর আস্থা বেশি না? আমাদের একটা মাইন্ডসেটও আছে সবকিছুতে উনিই অ্যাক্ট করুক, যিনি একদম শীর্ষে আছেন উনিই অ্যাক্ট করুক, এটা আমাদের মাইন্ডসেট। এর বাইরে গত 8 মাসে দেখুন পুলিশেও কিন্তু নানান ধরনের ভাঙাছড়া হয়েছে। কিন্তু আইজিপি চেঞ্জ করা, ডিএমপি কমিশনার চেঞ্জ করা, এখানকার পুলিশকে ওখানে নিয়ে আসা, নানান ধরনের রদবদল, এই এত কিছু চেষ্টা কেন হয়েছে? পুলিশকে ফাংশনাল করার জন্যই হয়েছে। তো এখন দেখুন, আপনি 8 মাস পরে এসে প্রধান উপদেষ্টা বলছেন যে এই কাজগুলি হয়েছে। টোটাল রিভিউ শেষে উনি মনে করলেন উনি নিজে একবার সরাসরি এই কর্মকর্তাদের সঙ্গে বসতে চান। আপনি আরেকটা জিনিস এভাবে খেয়াল করুন, যে আপনি কি কখনো কল্পনা করেছেন বা আমরা কেউই কখনো ভেবেছি যে থানা থেকে একজন থানার ওসি অ্যারেস্ট হয়ে যাবেন? তার মানে কি, এই বাহিনীর ব্যক্তিরা, কিছু কিছু ব্যক্তি এমন পর্যায়ে অপরাধের সঙ্গে জড়িয়ে গেছেন যে থানা থেকে থানার ওসি গ্রেফতার হওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। না, সেটা তো অফকোর্স, সেটা একটা, যেটা স্যার বললেন যে ওই আলোচনাটা করতে গেলে আপনার এই টকশোতে আসলে শেষ করা যাবে না, এটা কিভাবে হলো, সেটা তো একটা প্রেক্ষাপট আছে। এর মধ্যে পুলিশকে ফাংশনাল করা এই গভর্নমেন্টের যেটা চ্যালেঞ্জের মধ্যে এসে পড়লো,
পুলিশকে ফাংশনাল করা, আবার পুলিশের মধ্যে যাদের হাতে তাজা রক্ত লেগে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, বিচারের মুখোমুখি করা, এটা একটা ডিলেমা তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে আপনি যদি দেখেন থানার ওসি অ্যারেস্ট হচ্ছে, সেই থানার এসআই, সেই থানার কনস্টেবল কাজ করতে কি সাহস পাবে? এটা একটা চ্যালেঞ্জ আসলে তারা বেশি পাচ্ছে কিনা? আবু আলম মোহাম্মদ শহীদ খান ঠিক যে উদাহরণটি দিয়েছেন ফয়েজ আহমেদ, অবশ্যই তাদের এই ভয় আছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তাদের সহকর্মীরা চ্যালেঞ্জ হয়তো মনে করছেন। আমি এখানে আপনাকে একটা জিনিস অ্যাড করি, আজকের সভায় পুলিশ সদস্যদের মধ্যে থেকে যে আলোচনাটা এসেছে, তারা সবচেয়ে এটা খুবই আশার বিষয়। আপনি দেখুন, আমাদের এখানে সংস্কার নিয়ে তো অনেক আলাপ হয়, কিন্তু কেউ না নিজেদের সংস্কার চায় না, সবাই অন্যের সংস্কার নিয়ে কথা বলে। আমরা দেখেছি পুলিশ একমাত্র ফোর্স যারা নিজেদের সংস্কারের জন্য কথা বলেছে। তারা একদম প্রকাশ্যে বলেছে, আমাদের সংস্কার আমরা চাই, আমরা কোনো দলের, কোনো সরকারের তার দলীয় বাহিনী হিসেবে ব্যবহার হতে চাই না। এই যে তাদের চাওয়াটা, এটা খুবই ইতিবাচক ব্যাপার। পুলিশ মাঠ পর্যায়ের পুলিশের দিক থেকে এই দাবিটা উঠে এসেছে। আমরা বিশ্বাস করি পুলিশের মধ্যে এক ধরনের অনুশোচনা বলেন, দায়িত্ববোধের জায়গা বলেন, সেগুলি তৈরি হয়েছে। এগুলিকে কাজে লাগিয়ে সরকারের পরিকল্পনা এবং সরকারের মোটিভেশন, আমি বলবো, সেগুলিকে সব মিলিয়ে যদি পুলিশকে কাজ করানো যায়, আমরা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নে আমরা হাঁটছি 5 আগস্টের পর, সেই বাংলাদেশ বিনির্মাণে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, পুলিশ নিজেই বলেছে তারা আসলে নিজেদের সংস্কার চায়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সেই সংস্কার যেমন তারা চাইছে, আবার নানান রকম অভিযোগও আছে আসলে এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে। এই সময়টা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা ক্ষমতার চর্চা করতে পারবে না, বা ক্ষমতা চর্চা করা অনেকটাই কঠিন হয়ে যাবে বলে তারা আসলে নানান রকম ভাবে ভাবছে যে এখন হয়তো কাজ করে লাভ নেই, কিংবা আসলে এখন হয়তো ক্ষমতা দেখিয়েও লাভ নেই। এই ধরনের অভিযোগ থেকে বেরিয়ে আসার উপায় কি? না, ক্ষমতা চর্চা করতে পারবে না বা ক্ষমতা অপব্যবহার করতে পারবে না, ওই শব্দটা বেটার আর কি, যে অপব্যবহার করতে পারবে না। তো পুলিশের তো ক্ষমতা অপব্যবহার করার কথা না। কোনো কর্মচারীর তার কাছে যে দায়িত্ব আছে, এটাকে আমি ক্ষমতা বলি না। মানে আমরা আরও একটু গণতান্ত্রিক উপায়ে কথা বলার চেষ্টা করলে এটা আসলে বিস্তৃত হবে। আমরা প্রত্যেকে আমাদের দায়িত্ব পালন করি, যেটা সরকার কিন্তু একটা দায়িত্ব পালন করে। সরকার ক্ষমতা দেখায় না বা ক্ষমতায় বসে না, তাকে দায়িত্বে নিয়োজিত করা হয়। সেইভাবে গণকর্মচারী যারা আছেন 17 লক্ষ, যার মধ্যে 2 লক্ষ পুলিশ, তো এরা সবাই দায়িত্ব পালন করেন এবং জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু তাদের ভাত, কাপড়, বাসস্থান এবং ভবিষ্যতে যে পেনশন পাবেন সব কিছু হয়। সুতরাং তাদেরকে সবসময় মনে রাখতে হবে, এবং আমাদের কনস্টিটিউশন এটা ক্লিয়ারলি বলছে যে সকল সময় জনগণের সেবা করা হচ্ছে গণকর্মচারীদের দায়িত্ব এবং কর্তব্য, পুলিশের বাইরে না। সুতরাং পুলিশ নিশ্চয়ই এটা বুঝতে পারছে। পুলিশের মধ্যে যে দলীয়করণ হয়েছিল, এখন ধরেন 2 লক্ষ পুলিশের মধ্যে আমরা যদি বলি আন্দোলনের সময় আমরা তো দেখেছি, ভিডিও ফুটেজও আছে, কতজন পুলিশ একেবারে সরাসরি মাঠে ছিল, কতজন পুলিশ গোলাগুলি করেছে, একদম রক্তে আছে। পুলিশরা এই অভিযোগও করেছেন তারা নিজেদের চাকরি বাঁচাতে সে সময় বাধ্য হয়ে, না, একটা কমান্ডে থাকলে তো আপনাকে, কমান্ডে থাকলে তো আপনার কমান্ড তো মানতে হবে। কিন্তু সেই জন্য আমাদেরকে কমান্ডে যারা ছিলেন তারা কিভাবে কমান্ড করলেন এবং কি অন্যায় করলেন সেটা দেখতে হবে। এবং পুলিশের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ, আপনি প্রত্যেকটা অভিযোগের তদন্ত করেন। পাশাপাশি এটাও তো করতে হবে যে সমস্ত পুলিশ নিহত হয়েছেন তাদেরও তো ইনকোয়ারি করতে হবে। সেই ইনকোয়ারি কিন্তু আমরা এখনও করব কি করব না এটা আমরা বলি নাই। তা আপনি এখন আমার একটা পুলিশ বাহিনীর সদস্য যদি 45 জন মারা যায় বা 100 জন মারা যায় বা একজনও মারা যায় বা একজন জনগণের একজন মারা যায়, প্রত্যেকটা নিরপেক্ষ নির্মোহ ইনকোয়ারি হতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইনকোয়ারি করে এক জায়গায় পৌঁছতে হবে যে আমাদের এই ঘটনার মধ্য দিয়ে এই কাণ্ডটা হয়েছিল বা এই দুর্ঘটনাটা হয়েছিল অথবা এই অন্যায়টা হয়েছিল। সেই অন্যায়কে কিন্তু সামনে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। এটাও কিন্তু পুলিশ বাহিনীর মনোবল বাড়ানোর জন্য জরুরি। কিন্তু আমরা কিন্তু বলি নাই এখন পর্যন্ত যে পুলিশ বাহিনীর যারা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, ওই অর্থে যদি বলি পিটিয়ে মারা হয়েছে, আগুন দিয়ে মারা হয়েছে, সেগুলোর ইনকোয়ারি করে সেগুলো বের করতে হবে। শুধু রদবদল করেই কি আসলে পুরো বাহিনীকে নিয়ন্ত্রণে আনা সম্ভব? সম্ভব। রদবদল ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি এখন এই অবস্থা, 24শে গণঅভ্যুত্থান একটা ভিন্ন অবস্থা, তো এই অবস্থার আগে যদি আমরা চিন্তা করি, তত্ত্বাবধায়ক সরকারের আমল যদি চিন্তা করি, 91-90 সালে কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছিল এবং জেনারেল এরশাদ কিন্তু 8 বছর ক্ষমতায় ছিলেন। তখনও পুলিশ বাহিনী জেনারেল এরশাদের কথায় অনেক কিছু করেছে বা নির্দেশে অনেক কিছু করেছে। তারপরে আপনি কতজনকে পরিবর্তন করেছিলেন 91 সালে? 200, 100, মানে টপ লেভেলে এসপি, ডিসি, ইউনো, আপনার ওসি এবং আপনার সচিবালয় পর্যায়ে, আপনার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন করেছিলেন। 96-তে একই অবস্থা, একটা বড় আন্দোলন তো হয়েছিল এবং 96-তেও একই অবস্থা। 2006 থেকে 8-এ একই অবস্থা। কত পরিবর্তন করছেন? সুতরাং পরিবর্তন রদবদল কোথায় করতে হবে, ওই সেন্সিটিভ জায়গাগুলো বের করতে হবে এবং রদবদল করার মাধ্যমে একটা
মেসেজ দিতে হবে যে আমরা এই রদবদল করছি যাতে সবাই মিলে দেশের জন্য কাজ করতে পারে, যেটা আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে পুলিশকে কাজ করতে হবে, যেটা সেনাবাহিনী প্রধান বলেছেন। কেউ কিন্তু বলেছেন যে আসলে পুলিশকে টিম হয়ে কাজ করতে হবে, অফকোর্স টিম হিসেবে কাজ করতে হবে, টিম তো অবশ্যই টিম হিসেবেই কাজ করবে। এই টিমটা আসলে আমরা খোঁজার চেষ্টা করছি, কিংবা আসলে সাধারণ নাগরিক হিসেবে যখনই আমি কোনো বিপদে পড়বো আমি পুলিশের কাছে গিয়ে তো সবার আগে আসলে আমার নিজের সেই আশ্রয়টি খোঁজার চেষ্টা করব। সেই টিম হয়ে আসলে যখন পুলিশের কাজ করতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন একক নির্দেশে নয়, টিম হয়ে পুরো দেশের জন্য কাজ করবার কথা বলেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো টিম এই মুহূর্তে বাংলাদেশে আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ, তারা কি আসলে তাদের সেই জায়গা থেকে কাজটি করছে? শুনেন, আমরা এত বছর যা দেখেছি, আমি বলবো যে শিশুদেরকে ডেকেছি, পথ শিশু, হ্যাঁ, ওদের সঙ্গে ডায়লগ করছি, আচ্ছা বলো তো তোমরা সবচেয়ে বেশি কার দ্বারা অত্যাচারিত হয়? সব বেশিরভাগ বলে পুলিশ। হ্যাঁ, মানুষের আস্থা ওরা আসলে ইয়ে করতে পারেন নাই। আপনি রাস্তায় বেরো, ট্রাফিক পুলিশ একদম মানে দুর্নীতিতে জর্জরিত। যে কোনো সময় একটা মোটরসাইকেল লোক সে বা বাস অন্য জায়গায় থামছে, পয়সা নিয়ে ওকে ছেড়ে দিবে, এটা তো আমাদের চোখের সামনে সারাক্ষণ ঘটছে, আমরা জানি, তাই না? আজকে যে দেখেন, আবার আরেকটা জিনিস দেখা গেছে, যাদের নামে কেস দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাদের পরিবারকে ফোন করে বলা হচ্ছে যে আমরা এই কেস দেওয়া হয়েছে, আমাদেরকে টাকা দিলে আমরা তাকে ছেড়ে দিব, এটাও হচ্ছে। তাহলে বলেন এই আস্থার জায়গা কিভাবে আসবে? তাই সবচেয়ে বড় জিনিস যে পুলিশের মধ্যে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করতে হবে একদম ইমিডিয়েটলি, আর চেন অফ কমান্ড ঠিক করতে হবে, এবং তাদের দায়বদ্ধতা এবং এটা নিশ্চিত করতে হবে। আমি জানি উনি যে কথাগুলো বলছেন একদম ঠিক করে বলছে, এমন একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছিল ওই সময়, যে এই যে বলছে যার হাতে সে নিজে খুন করেছে তাকে কিভাবে ছেড়ে দিবে? তাকে তো শাস্তির কাঠগড়ায় দাঁড় করা। তাহলে অন্যরা ওই যে ওসি অ্যারেস্টেড হয়েছে উনি বলছেন, তারপরে তার সঙ্গে যে এসআই অন্যান্য আছে ওরা তো ভয়ে কাজ করতে পারবে না। সো এই একটা খুবই একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। এই শিক্ষাটিও হওয়ার দরকার ছিল, যে অন্যায় করুক তিনি যেই পদেই থাকুক না কেন তার অবশ্যই। আর আগে কি হয়েছে, যেই অন্যায় করুক পুলিশ তাকে কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই, যে কোনো সময় যে কোনো অপরাধ করে সে কিন্তু পার পেয়ে গেছে। আমরা কি এটা দেখি নাই? মানে হত্যা করে, ধর্ষণ করেও আমরা দেখেছি তারা পার পেয়ে গেছে। সো ওই জিনিসটা মনে রাখতে হবে, এত বছরে তাদেরকে যেভাবে একটা ওয়েপন হিসাবে ব্যবহার করা হয়েছে এটা এত তাড়াতাড়ি যাবে না। পরে আমি কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না, আমি বলছি ইমিডিয়েটলি এটা খুবই শক্ত হাতে পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এবং আপনার কি মনে হচ্ছে এই যে ডিসিপ্লিন ফিরিয়ে আনার কথা বলছেন আপনি, সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতখানি সম্ভব তো করতে হবে। তো আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে পুলিশ ফোর্স যদি ঠিক না হয় তাহলে এই দেশের উন্নতি, দেশের উন্নয়নে, দেশের শান্তি কিছুই আসবে না। আর উনি নারী নির্যাতনের বিষয়, শিশু নির্যাতনের বিষয় উনি খুবই জোর দিয়ে আজকে কিন্তু বলেছেন যে এগুলো আমাদেরকে আনতে হবে। এবং একটা জিনিস মনে রাখেন, দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে সবচেয়ে আগে কিন্তু নারী শিশুরা কিন্তু ভুক্তভোগী হয়, সাফার করে। এই জিনিসটা, এটার সঙ্গে একটা লিঙ্ক আছে। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছে এটার সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলার অবনতির কিন্তু একটা লিঙ্ক আছে। আবার অনেকে এই কথাটি বলবার চেষ্টা করছেন যে এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এই সরকারের আমলে আসলে যারা দায়িত্ব পালন করবেন তাদের পরবর্তী সময়ে রাজনৈতিক সরকার কি চোখে দেখবেন সেটি নিয়েও তারা অনেক বেশি চিন্তিত। তার মানে আসলে যে কথা ফয়েজ আহমেদ বলছিলেন আমাদেরকে, যে আমাদের মাথায় আসলে এক ধরনের ভূত ঢুকে গেছে যে রাজনৈতিক দলগুলোর সময় আমরা কতখানি ক্ষমতা ব্যবহার করতে পারবো, সেই ভূত কি আসলে আমরা এখনো নামাতে পারলাম না কিনা। আমি এই প্রশ্ন উত্তর নিব। আরো একটি বিরতির সময় হয়েছে। জি25 বাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 বাত নিবেদিত রাজকাহন দেখছেন। আবু আলম মোহাম্মদ শহীদ খান, অনাগ্রহ দেখা যাচ্ছে পুলিশের মধ্যে তাদের কাজ করা নিয়ে। অনেকেই বলার চেষ্টা করছেন যে এই সরকারের আমলে আসলে কাজ করলে পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কি চোখে দেখবেন সেটি নিয়ে তাদের মনে এক ধরনের সন্দেহ আছে এবং সে কারণেই তাদের মাঝে কাজ করা নিয়ে অনাগ্রহ। সেটি কি আসলে মূল কারণ? না, আমরা সিভিল সার্ভিসে, পুলিশ সার্ভিসে বা জুডিশিয়ারিতে আমরা যে ধরনের রদবদল এবং যে ধরনের মামলা মকদ্দমা দেখছি, অনেক মামলা মকদ্দমা হচ্ছে না যেখানে সিভিল সার্ভিসের, পুলিশের অনেক লোককে ইনভলভ করা হয়েছে। এবং এইসব আপা যেটা বললেন যে মামলা মকদ্দমা হচ্ছে, আপনি ইচ্ছা মতো নাম দিচ্ছেন,
যে একজন প্রধান আসামি আর তার সাথে 145-200 জনের নাম আবার অজ্ঞাতনামা। এই জন্য এরকম থাকলে তো পুলিশের জন্য সুবিধা, অজ্ঞাতনামা ব্যক্তির নাম দিয়ে, অথবা যে নামগুলো আসলেই ওইখানে ছিল না তাদের নাম তো থাকবে না। তো সেগুলোর ব্যাপারে তো আমাদের আইন উপদেষ্টা বা আমাদের যাদের কাজ করার কথা সেখানে আমরা কোনো উন্নতি দেখিনি এখন পর্যন্ত। অনাগ্রহ আছে এটা বলবো না, কিন্তু তাদের মধ্যে শঙ্কা আছে, ভয় আছে, এটা ভয় আছে, শঙ্কা আছে। কেন এই শঙ্কার প্রমাণটা কি? আপনি দেখেন একটা ডিসি চলতে ফিট লিস্টের ইন্টারভিউ ডাকা হয়েছে, 49% ইন্টারভিউ হাজির হয়নি, এবং তাদেরকে যখন সাংবাদিকরা বা কেউ জিজ্ঞাসা করেছেন তারা বলেছেন না আমরা ডিসি চাকরি করতে চাই না। অথচ এই সার্ভিসে যারা যোগ দেন ডিসি হওয়া তাদের জন্য একটা স্বপ্ন থাকে, তো স্বপ্নবাদ। আপনি এই সরকার যখন গঠিত হয়েছে, প্রথম যখন ডিসি নিয়োগ করা হয়েছিল তখন সচিবালয়ে কিন্তু ডিসি নিয়োগ নিয়ে একটা হট্টগোল হয়েছিল, মনে আছে? মানে আমি কেন হতে পারলাম না, আর এখন আমি হতে চাই না। তো তার মানে কি? তার মানে আমাদের সিগন্যালটা রং সিগন্যাল যাচ্ছে। কিভাবে রং সিগন্যাল? আপনি হঠাৎ করে রিটার্নিং অফিসার যারাই ছিলেন তাদের সকলকে ওএসডি করছেন অথবা তাদের চাকরি থেকে বের করে দিয়েছেন। এখন ধরেন রিটার্নিং অফিসারের দায়িত্ব কি? আপনি আইন অনুযায়ী দেখেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে অ্যাভারেজ 200 থেকে 250 কেন্দ্র থাকে। কেন্দ্রের মূল দায়িত্ব হলো প্রিজাইডিং অফিসারের। কেন্দ্রে কীভাবে ভোট নেওয়া হবে, কেন্দ্রে কীভাবে ভোট গ্রহণ করবে, কীভাবে ভোট গণনা করা হবে, কীভাবে ব্যালট বাক্স ঠিক করা হবে, কীভাবে কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা করা হবে, এবং কেন্দ্রে ভোট বাতিল করার ক্ষমতা ওই প্রিজাইডিং অফিসারের। সেখানে রিটার্নিং অফিসারে কিন্তু কিছু করার থাকে না। তো আপনি যখন রিটার্নিং অফিসার মানে ডিসি যা রিটার্নিং অফিসার হয়েছে, এবং আপনি রিটার্নিং অফিসার যে কাউকে করতে পারেন, ডিসিকে করার দরকার নেই। সেই কারণে এখন দেখেন কেউ ডিসি হতে চায় না, তো এই জন্য কেউ এসপি হতে চাবে না। তো এখন ডিসি এসপি এরা যদি কেউ দায়িত্ব নিতে না চায় তাহলে কিন্তু এটা রাষ্ট্রের জন্য ভালো খবর না, এটা রাষ্ট্রের জন্য একটা কঠিন খবর যে সরকারি কর্মকর্তা বা গণকর্মচারী যারা আছেন তারা দায়িত্ব পালনে শঙ্কার মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন। সেখান থেকে শঙ্কা এবং ভয়টা দূর করতে হবে। তার মানে আপনাকে মেসেজগুলো ক্লিয়ার থাকতে হবে এবং আপনাকে কোনো অন্যায্য অন্যায় সিদ্ধান্ত নিতে পারবেন না। 25 বছরে আপনি চাকরি থেকে বিদায় করছেন, এটা 1974 সালে একটা কালো আইন। সেই কালো আইন নিয়ে অনেক কথা হয়েছে, এবং এই যে মুহিত কমিশন আছে, ওনারা যে কমিশন করছেন ডক্টর ইউনূস সাহেব, মুহিত কমিশন কিন্তু রিপোর্ট যে পেশ করছে ওখানে বলা আছে যে এই 25 বছরের কালো আইনটা বাতিল করতে হবে। কমিশন একটা রিপোর্ট দিল এবং আপনি 25 বছরের কালো আইনটা ব্যবহার করলেন, তো এটা মিক্স হয়ে গেল না? যে আপনি যে কমিশন তৈরি করলেন, যে কমিশন একটা রিপোর্ট দিল, সাংঘর্ষিক কাজ হয়ে যাচ্ছে। এই সাংঘর্ষিক কাজ করলে তাহলে কিন্তু গণকর্মচারীদের মধ্যে ওই শৃঙ্খলাটা ফিরিয়ে আনা যাবে না, তাদের আস্থা ফিরিয়ে আনা যাবে না, তারা বিশ্বাসটা আনতে পারবে না। তাহলে কিন্তু দেশটা ওই যে পুলিশের জন্য যাওয়া হয়েছে, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, সবখানে একই ধরনের ঘটনা। শাহিন আনাম, বিশেষ করে নারীদের অবস্থান নিয়ে আসলে যখন আমরা এই 7 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছি, তাদের অবস্থান নিয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, এবং প্রধান উপদেষ্টা আজকে বলেছেন নারীদেরকে আমাদেরকে সুরক্ষা দিতেই হবে, অবহেলার কারণে সমাজে এটা দ্রুত বিস্তার লাভ করছে। এবং তিনি এটাও বলেছেন আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছেন, সেই অর্ধেক মানুষের অসহায়ত্ব থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব তো অনেকটাই পুলিশের অবশ্যই একটা বড় দায়িত্ব, কারণ তারা যদি নারীদেরকে, যাদের এই ধর্ষণ বলেন বা নানানভাবে যৌন হয়রানির শিকার হয়, তারা যেন ভালো মানে ঠিক মতন রিয়্যাক্ট না করে, তাদেরকে সাপোর্ট না করে, সহায়তা না করে, তাহলে তো এই পরিস্থিতির অবনতি হবে। কিন্তু আমি বলতে চাই শুধু পুলিশের দায়িত্ব এটা না, এটা কিন্তু সমাজেরও দায়িত্ব। সমাজ তাদেরকে আজকে এমনভাবে হেনস্থ করে যে কে কি কাপড় পরে বের হলো, কোথায় গেল, আজকে ধর্ষণের কারণ তারাই নাকি, এরকম একটা ভাব। তাদেরকে জায়গায় জায়গায় তারা যেন এই যে ক্রীড়ায় প্রতিযোগিতা না করে তাদের চলাফেরা বন্ধ করে, তারা হিজাব পরলো নাকি, এই সমস্ত নিয়ে কথা বলে। তো আমি আমাদের প্রধান উপদেষ্টা উনি যে বলেছেন যে নারীদের উপরে এই খবরদারি, এই যে কে কি কাপড় পরলো, কোথায় গেল, তো আমার কথা হলো শুধু এটা বললে হবে না, এটা আইন করে বন্ধ করতে হবে যে নারীর অবমাননা ঘরে এবং বাইরে, এবং এই যে বড় বড় বক্তব্য রাখা হয় নারীর অবমাননা, নারীদেরকে যা খুশি তাই বলা হয়, স্পিচে বলা হয়, সোশ্যাল মিডিয়াতে বলা হয়, তাদের অশ্লীল কথা বলা হয়। এই নারীরা যারা দেখেন প্রোটেস্ট করেছে রেপ, সেদিন আমরা পত্রিকায় পড়েছি, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে ধ্বংসের। সো এগুলো কি সরকারকে তো দেখতে হবে এবং আইন করে বন্ধ করতে হবে। তাই আমি বলছি পুলিশের কাজ অবশ্যই আছে, পুলিশের দায়িত্ব, কিন্তু আগে আইন করে এটা বন্ধ করতে হবে, যেন যারা এটা করছে ওরা মনে করে যে তারা ঠিক করছে না, অপরাধ করছে। আসলে তাদের সামনে আনতে হবে। ফয়েজ আহমদ,
অন্তর্বর্তী সরকার আসলে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো রং সিগন্যাল দিচ্ছে কিনা সেই প্রশ্নটাও করতে চাই। আবার যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে হাতে আর 8 মাস আছে। এই 8 মাসের মধ্যে আমরা পুলিশকে যথেষ্ট সক্রিয় হতে দেখব কিনা, সেই আশা আমরা করতে পারি কিনা। ঠিক আছে, সেটা বলছি। তার আগে দুইটা বিষয় এখানে একটু বলা দরকার। আমরা বিরতির আগেও যেটা বলছিলাম যে পুলিশের যে নিষ্ক্রিয়তা নিয়ে আপনি কথা বলছেন, মানে আইডিয়ালি তো আমরা আসলে অনেক কথা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, আমাদের এখানকার একটা ট্রেডিশন হচ্ছে যখন একটা নির্বাচন ঘনিয়ে আসে তখন সে সময় আমাদের প্রশাসনের লোকেরা কাজ করতে অভ্যস্ত না, তারা একটু দেখে কি হয়। তো এই সরকার গঠনের পর থেকে যদি আপনি সেই জায়গা থেকে চিন্তা করেন, এই সরকারটা এমন একটা সরকার যে অল্প সময়ের জন্য এরা নির্বাচিত একটা দলের কাছে, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। সুতরাং এই সময় একটা এই ডিলেমাটাও কাজ করে ওখানে। আরেকটা হচ্ছে যে আপা যেটা বলছিলেন যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং অন্যান্য ফর্মে যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটে সে বিষয়ে কঠোর আইনের বিষয়ে বলছেন। ইতিবাচক দিক হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে ল আছে সেটা আরও কঠোর হচ্ছে এবং আজকে এই নীতিগত অনুমোদন পেয়েছে। হয়তো নেক্সট কমিশনের বৈঠকে, কাউন্সিলের বৈঠকে এটা চূড়ান্ত অনুমোদন পাবে। আইনটি কঠোর হচ্ছে এবং এই বিষয়ে আশা করা যায় প্রয়োগের ক্ষেত্রেও সরকার আরও নানানভাবে সময়কে শর্ট করে নিয়ে আসা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আর আপনার যে প্রশ্ন নির্বাচনের ওই হিসেবে যদি বলি 8 মাস আছে, সেক্ষেত্রে সরকারের চেষ্টায় আসলে কোনো ত্রুটি নেই। চেষ্টা করছে নির্বাচনের উপযোগী একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলগুলিও তাদের জায়গা থেকে সহযোগিতা করছে। আমরা আশা করি নির্বাচনের সময় একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সংঘাতমুক্ত ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়, সরকার যা কিছু করতে চায় পুলিশের হাত দিয়ে আসলে আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবো কিনা সামনে। সেক্ষেত্রে সরকার আজকে প্রধান উপদেষ্টা কিন্তু পুলিশকে এক ধরনের নির্দেশনা দিয়েছে পুরো এই নির্বাচনের সময় পুলিশের ভূমিকা নিয়ে। সেখানে বলেছেন যে যারা নির্বাচনে আসবে কাউকে যেন কোনো বেআইনি সুবিধা দেওয়া না হয়, এবং বলা হয়েছে আপনারা যদি বেআইনিভাবে কাউকে সুযোগ দেন, তারা যদি ক্ষমতায় আসে, মাথা রাখবেন তারা কিন্তু আইনি প্রক্রিয়ায় আর সরকার দেশ চালাবে না। যারা বেআইনিভাবে আসে তারা কাজও করে বেআইনি। সুতরাং বেআইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা কোনো কর্ম সাধন করার চেষ্টা করে, সেটাকে প্রতিহত করতে আমরা হবে। সেই প্রত্যাশা রাখতে চাই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, শাহিন আনাম এবং ফয়েজ আহমদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ব্যতীত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।